সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এই টুকুর মতো মানুষ এখন প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনার রিজাইন পেপার দেখেন। ওই শেখ মুজিবুর রহমান 1971 এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাঠে। এনসিপির নেতাদের লাগলো কেন? যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, দূরের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে এই চিন্তা আমাদের ঘুম আসে না। সমন্বয়কদের কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য একদিন যে তাদের বিপদ ডেকে আনবে তা আগে থেকে আভাস পাওয়া যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলমকে আদালত অপমাননার আইনি নোটিশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই গ্রেপ্তার হতে চলেছে সার্জিস আলম। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। এনসিপিকে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। নেতাগিরি সব জায়গায় চলে না, এই বাক্যটি যেমন সত্য তেমন এটাও সত্য। দুদিনের ক্ষমতা পেয়ে অপব্যবহার করা উচিত নয়। ওই হাসান আব্দুল্লাহ কত থেকে বের হয়ে এসেছে। হাসান আব্দুল্লাহ সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করান। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আওয়ামী লীগকে নয় এনসিপি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন বিএনপির এক প্রভাবশালী নেতা। ওদিকে জাতীয় পার্টির উপর হামলায় আটক হচ্ছে ভিপি নূর ও সানজিদ। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি। এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চায়। বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে। এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে, সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে, এই সব কিছু তারা দখল করেছে। সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে, তারা করেছে। শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই। এই জন্য তাদের মনে অনেক ক্ষোভ। শেখ হাসিনার সময়ে যখন তারা ওই যে নির্বাচনের ডেট ঘোষণা করলো, আমি প্রেস ক্লাবে ওখানে অবরোধ করেছিলাম, অনশন করেছিলাম। তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয়, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে, তাই না? কোনো সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক, যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে। আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য। হ্যাঁ, একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে অনেকে ফেরেশতা ভাবছে। আসলে কি সে ফেরেশতা? যদি ফেরেশতা হন এতগুলো সুবিধা নিলেন কেন, তাই না? আমার কথাটা বোঝেন। একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, ধরেন সেটা বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ, জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান, যারা আসছে, যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে? জাস্ট খেয়াল করেন, কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না, ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না, এগুলো করে না, এগুলো মানায় না। তখন দেশটাই তার, প্রত্যেকটা ঘর তার। ডক্টর ইউনূস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই, প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই। এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন। উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই, এটাই হলো ওনার সমস্যা। শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল? বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে? দেখাতে পারবে কেউ? এই যে রাজনৈতিক যে শিক্ষা, যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না, এই শিক্ষাটা ডক্টর ইউনূসের মধ্যে নাই। এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি। উনি পেয়েছে, গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদেরকে বলি, হাতির দাঁত কয়টা বলে তো? কয় দাঁত? দুটো দেখা যায় না? এর আগে বলেছিলাম, হাতির দাঁত দেখা যায় দুইটা। এই দুই দাঁত দিয়ে হাতি কি খায়? হাতি খায় না। এর ভিতরে আরও অনেকগুলো দাঁত আছে, এগুলো দিয়ে হাতি খায়। তো ডক্টর ইউনূস যে কয়টা অন্যায় সুবিধা নিচ্ছে, এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে। আরও যে ভিতরে অনেকগুলো দাঁত আছে, এটা দেখা যাচ্ছে না এখনো। যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 50,000 কোটি টাকা লুটপাট করেছে, কর ফাঁকি দিয়েছে। তাহলে এখন কি অবস্থা হবে? মানুষ ফেরেশতা ভাবা শুরু করে দিয়েছে। এটা কেন করতে পারে নাই? এইটা সর্বদলীয় প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল এবং এটার প্রস্তাবটা করেছিল মাহমুদুর রহমান স্যার। বলেছিল যে অমুককে প্রধান নির্বাচন কমিশনার করা হোক। ওনার প্রস্তাবটা আমরা সবাই মাইনে নিচ্ছি। এই যে এনসিপি তার মতের বাইরে হয়ে গেল, তারা তো তাদের অভ্যাস, একটা কিছু বদলি হলে নিয়ে গেলেই মোটা টাকা পয়সা লেনদেন হয়। এইখানে সকল দল যেখানে মতামত দিচ্ছে আর কলমের খোঁচা দেওয়ার, যাকে 90% দল বলবে অমুক নির্বাচন কমিশনার হোক, ঠিক আছে, তাকে কেউ সরাতে পারবে? আমরা সবগুলো দল মিলা মানে কি বলবো, যে যা করা লাগবে করব, ঠিক আছে, সর্বদলীয় নির্বাচন কমিশনার ওনার। এবং
আমরা যে বলি না যে সরকার এবং নির্বাচন কমিশনার আলাদা, আমাদের একটা স্বপ্ন দেখি, তাই না? আমরা একটা স্বপ্ন দেখি না যে সরকারের কর্তৃত্ব থাকবে না কার উপরে? নির্বাচন কমিশনারের উপরে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। যদি সেই স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেন, সেই স্বাধীন নির্বাচন কমিশন সর্বদলীয় নির্বাচন কমিশন বর্তমানে বিরাজ করছে। প্রথমে আপনাদের একটু বলি যে আমরা এই যে আপনার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথমে কোঠা বিরোধী আন্দোলন ছিল, তারপর বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এটা কি সর্বপ্রথম সংসদে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বিরোধী দলের নেতা হিসাবে সংসদে তিনি সমর্থন জানিয়েছিলেন, এবং তারপরে হচ্ছে 5 তারিখে এটা সমর্থন দিয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে। তারপরে 6 তারিখে হচ্ছে গাজীপুরে আমাদের জাতীয় পার্টির মহানগরের জেলার সম্মেলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা হচ্ছে আওয়ামী লীগের দোষর। আমাদের আওয়ামী লীগের দোষর আপনারা কেন আমাকে আওয়ামী লীগের দোষর বলবেন? তখন এই ছাত্ররা কোথায় ছিল? তখন এই যে গণ অধিকার পরিষদের বিভিন্ন রাশিদিন কোথায় ছিল? আজকে আমরা বলতে পারি যে আজকে গণ অধিকার পরিষদের যে বিভিন্ন তার বিরুদ্ধে কিন্তু তার যে আগের সভাপতি রেজা কিবরিয়া হচ্ছে তাকে 400 কোটি টাকা দুর্নীতি দিয়েছিল, যে আপনার তাকে ইসরায়েলের দোষর বলা হয়। যে একটা বাংলাদেশের মতো একটা ইসলামিক রাষ্ট্রে যেখানে 80% হচ্ছে মুসলমান, সেই দেশে এবং ইসরায়েলের মতো একটা এজেন্ট কিভাবে নিবন্ধন পায়? এটা আমরা সরকারের কাছে প্রশ্ন করি। বিভিন্ন তো ইসলামের সূত্র বলা চলে, তাকে আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি করবো যে তাকে যেন তার নিবন্ধনটা বাতিল করা হয়। তারপরে আজ 29 তারিখে যে আমাদের পল্লীবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদের বাসভবনে এবং সেখানে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তাকে হত্যার উদ্দেশ্যে তার প্রাণনাশ করার জন্য হামলা চালিয়েছিল। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং সারা দেশে এই তীব্র নিন্দা, সারা দেশে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমাদের হচ্ছে কি সই করা হয়েছিল, আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশে আমাদের বরিশালে তারা এই গণ অধিকার পরিষদের কিছু টুকাই সন্ত্রাস তারা হচ্ছে পিছন থেকে হামলা করেছিল। আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা প্রতিহত করেছিল। আমার উপর আপনি হামলা করতে আসছেন, আমরা প্রতিহত করবো না? প্রতিহত করতে যে তারা আহত হয়েছে, তারা আবার আগেভাগেই তারা যে মামলা করেছে। আজকে গণ অধিকার পরিষদ তাদের ন্যূনতম কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই। রাজনৈতিক শিষ্টাচার যদি থাকতো তাহলে আজকে আরেকটা রাজনৈতিক দলের পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করতে পারতো না। জাতীয় পার্টি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তারা ওই যমুনায় যাক, তারা ওই থানায় যাক, জাতীয় পার্টি কোন নেতাকর্মী কি অপরাধ করেছে, কি দুর্নীতি করেছে, তাদের সেখানে যে আন্দোলন করুক। আপনি আমার বাড়িতে কেন আসবেন? আপনি মব কেন সৃষ্টি করবেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সরকারকে আহ্বান করবো, এরকম এই গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যদি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না হয় আমরাও রাজপথে নামতে বাধ্য হব। তারা মিছিল নিয়ে আমাদের পার্টির সামনে এসে আমাদের পার্টির বিরুদ্ধে, আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। এর মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ খবর পেয়ে এসেছে। আসার পরে এখানে তারা মানবিক অবস্থানে ছিল। পরে ওরা কিছু করে নাই, পরে আর্মি আসার আগেই ওরা চলে গেছে। এই হচ্ছে আজকের খবর। বরিশালের ঘটনার বিক্ষুব্ধ হয়ে তারা এই কাজটা করেছে। আপনারা কি ছিলেন তখন? হ্যাঁ, আমি এখানে ছিলাম। কি হয়েছিল বলতে? আমরা তো আসলে ওরা মিছিল করে রাস্তা ওখানেই ছিল, এখানে আসে নাই। ওই মধ্যে ছিল, কাছে কেউ আসতে চাইছে, ওরাই ওদেরকে কাউকে ফিরাইছে, কিন্তু সেটা কথা না। বরিশালের ঘটনা, লালমনিরহাটের ঘটনা আমাদের পার্টি তস্তস করছে। এর আগেও তারা আমাদের পার্টি 2বার পড়াইছে। ঘটনা হচ্ছে তারা করবে মব, আর আমরা ফিরাইতে গেলে আমরা হয়ে যাবো দোষর। কেমন রাজনীতি আমার মাথায় আসে না। নিষিদ্ধ বাতিল ওনা চাইতেই পারে, কিন্তু আমাদের রাজনৈতিক জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে। এই পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন আমাদের সাথ। আমরা সরকারে ছিলাম, আমরা বিরোধী ছিলাম, আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম, এবং প্রতিটা নির্বাচনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। এটা যদি দোষের হয় সেটা তারা ব্যাখ্যা দিক, এই ব্যাখ্যা আমরা দেবো না। প্রকৃতপক্ষে তারাও তো দোষর। আজকে যারা গণ অধিকার বলেন, আবার বলেন, ওই যে এনসিপি বলেন, এটা তো আওয়ামী লীগের দোষর, ছাত্রলীগের দোষর ছিল। এরা ছাত্রলীগ করছে, আমরা তো ছাত্রলীগ করি নাই, আমরা জাতীয় পার্টি করি। আমাদের একটা আদর্শ নীতি আছে, সেই অনুযায়ী আমাদের দল চলে। আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের মহোদয় গত জুলাই আন্দোলনের প্রথম দিন থেকে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। উনি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন। আমরা তো মবের পক্ষে না। আমরা যদি ওরা কিছু করতে আসে, মানুষ, সাধারণ জনতা তাদেরকে রুখে দেবে। আমরা তো প্রতিহত করব, আমরা আগে কিছু করবো না। তারা আজকেও আসছিল, হয়তো সুযোগ পেলে করতো, করে নাই। বরিশালে আমাদের মিটিং শেষ, রাতে বেলায় হামলা করছে। লালমনিরহাটে পার্টি ভাঙছে। এই কেমন অরাজকতা যে একটা মানুষের পার্টি অফিসে থাকতে পারবে না, তার পার্টি ভাঙচুর করতে হবে। আমরা কার পার্টি ভাঙছি জীবনে দেখাতে পারবে? জাতীয় পার্টি কার অফিসকে ভাঙছে বলতে পারবে না। চাঁদাবাজি করি আমরা জনগণের পক্ষে, শান্তির পক্ষে। মবের বিরুদ্ধে আমরা। এই মবটা চিরতরে বাংলাদেশে বন্ধ হতে হবে। এই মবের কারণে শুনেন, সংঘাত জন্ম দেয়। সংঘাত কখনো ভালো ফল আনতে পারে না, সোজা কথা। এই সংঘাত বন্ধ করতে হবে। আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে রাজনীতি করেছি, রাজনীতি করতে চাই।